সবাইকে স্বাগত। আমরা আজকে পড়ব বিনে সিমো অভিজ্ঞা বা বিনে সিমো ইন্টেলিজেন্স টেস্ট সম্পর্কে। তো অভিজ্ঞা বলতে কি বোঝায়? অভিজ্ঞা বলতে বোঝায় যে যেটার দ্বারা আমরা কোনো কিছুকে পরীক্ষা করি। ঠিক আছে? অভিজ্ঞা বা টেস্ট বলতে একটা পদ্ধতি যেটার দ্বারা বুদ্ধিকে পরিমাপ করা হয়। যেরকম সুগার টেস্ট। সুগার টেস্টে কি হয়? যেটা একটা পদ্ধতিকে ব্যবহার করি যেটার মাধ্যমে আমরা ব্লাডের স্যাম্পল থেকে সুগারকে টেস্ট করি, সুগারের লেভেলটাকে টেস্ট করি, তাই তো? ঠিক সেরকমই বুদ্ধির যে পদ্ধতির মাধ্যমে আমরা পরিমাপ করছি, বুদ্ধির লেভেলটাকে আমরা পরিমাপ করছি, সেই পদ্ধতিকে আমরা বলছি কি অভিজ্ঞা বা টেস্ট, ইন্টেলিজেন্স টেস্ট। ওকে, চলো তারপরে বিনে আর সিমো এই দুজন কে ছিলেন? নামটাকে আমরা ফার্স্টে ভালো করে অ্যানালাইজ করি। বিনে আর সিমো, বিনে আর সিমো ছিলেন দুজন মনোবিদ। বিনে এবং সিমো ছিলেন দুজন মনোবিদ যাদের পুরো নাম ছিল অ্যালফ্রেড বিনে অ্যান্ড অ্যালফ্রেড বিনে আর থিওডর সিমো। দুইজন বুদ্ধি পরিমাপ করার জন্য একটি অভিক্ষা বানিয়েছিলেন যেটিকে বিনে সিমো অভিক্ষা বা বিনে সিমো ইন্টেলিজেন্স টেস্ট বা বিনে সিমো স্কেল বলা হতো। ঠিক আছে? এই অভিক্ষাটি একটি ভাষাভিত্তিক ও ব্যক্তিগত অভিক্ষা। ভাষাভিত্তিক আর ব্যক্তিগত অভিক্ষা আমি পুরো জিনিসটা আগের দিনই আলোচনা করেছিলাম যখন আমি অভিক্ষা শ্রেণী বিভাগ পড়িয়েছিলাম। তো ভাষাভিত্তিক বলতে বোঝায় যে এই অভিক্ষা ব্যবহারের ক্ষেত্রে ভাষার প্রয়োজন পড়ে। মানে কি? যে একজন যে টেস্ট করাবে, যে পর্যবেক্ষক বা পরীক্ষক, সে নির্দেশ দান করবে। সেক্ষেত্রে সে কিছু ভাষার মাধ্যমে, একটা ভাষার মাধ্যমে, বলার মাধ্যমে, শব্দের মাধ্যমে যার বুদ্ধিকে পরিমাপ করা হবে তাকে কিছু নির্দেশ দান করবে, তাকে কিছু করতে বলবে, তাকে কিছু কোশ্চেন করবে। আর যার বুদ্ধি পরিমাপ করা হবে সেও ভাষার ব্যবহার করে সেই জিনিসটা উত্তর দান করবে বা কোনো একটা কাজ করবে। তো এই ধরনের যে টেস্টগুলো হয় তাকে বলা হয় ভাষাভিত্তিক টেস্ট। আর ব্যক্তিগত কেন বলা হচ্ছে? ব্যক্তিগত বলা হচ্ছে কারণ এখানটায় একটা নির্দিষ্ট সময়ে এই অভিক্ষাকে প্রয়োগ করে একটা মাত্র ব্যক্তিরই বুদ্ধির পরিমাপ করা সম্ভব। যে টেস্টের মাধ্যমে একটা সময়ে, মানে একটি নির্দিষ্ট সময়ে একটি মাত্র ব্যক্তির বুদ্ধিকে পরিমাপ করা সম্ভব হয় তাকে বলা হয় ব্যক্তিগত অভিক্ষা। আর যে অভিক্ষাকে প্রয়োগ করে একটি নির্দিষ্ট সময় একাধিক ব্যক্তির বুদ্ধিকে পরিমাপ করা যায় তাকে বলা হয় দলগত অভিক্ষা। তো এটা একটা ব্যক্তিগত অভিক্ষা যেটার মাধ্যমে একটি মাত্র ব্যক্তিরই বুদ্ধিকে পরিমাপ করা সম্ভব একটি নির্দিষ্ট সময়। তারপর কি বলছে? বলছে 1904 খ্রিস্টাব্দে ফ্রান্সের তৎকালীন শিক্ষা অধিকর্তা, মানে শিক্ষামন্ত্রী টাইপ যে কোনো একজন, বিনের উপর দায়িত্ব দেন এমন একটি নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত পদ্ধতি বের করা যেটির প্রয়োগ করে বুদ্ধির অভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বাছাই করা যায়। তো 1904 খ্রিস্টাব্দে ফ্রান্সের তৎকালীন যিনি শিক্ষা অধিকর্তা ছিলেন তিনি বিনের উপরে, মানে অ্যালফ্রেড বিনে যিনি ছিলেন তার উপরে একটা দায়িত্ব দিলেন যে নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি বার করা যেটার মাধ্যমে বুদ্ধির অভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বাছাই করা যায়। ছাত্রছাত্রী অনেক কারণের জন্য পিছিয়ে পড়তে পারে পড়াশোনার দিকে, হতে পারে বদমাস, পড়াশোনা করে না, কিন্তু বুদ্ধির অভাবে যারা পিছিয়ে পড়ছে তাদেরকেই শুধু বাছাই করতে হবে। তার মানে কি বানাতে হবে? একটা বুদ্ধির পরিমাপ করার মতো একটা স্কেল বানাতে হবে। ঠিক আছে? 1905 খ্রিস্টাব্দে বিনে ও তার সহকর্মী সিমো বুদ্ধির মান নির্ণয় করার জন্য প্রথম বিজ্ঞানসম্মত ও নির্ভরযোগ্য একটি স্কেল বা বুদ্ধি পরিমাপক অভিক্ষা তৈরি করেন। এই স্কেলটি বিনে সিমো স্কেল নামে পরিচিত। তার মানে কি হচ্ছে যে 1904 খ্রিস্টাব্দে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, 1905 খ্রিস্টাব্দে দায়িত্ব পূরণ হয়ে গেছে, একটা স্কেল তৈরি হয়ে গেছে। সেই স্কেলটা কি? বিনে সিমো স্কেল নামে পরিচিত। কোনো স্কেলে যেমন ক্রমবর্ধমান ধারায় কতকগুলি একক পরপর সাজানো থাকে তেমনি বিনের অভিক্ষার ক্ষেত্রেও কতগুলি প্রশ্ন বা সমস্যা সহজ থেকে কঠিন, কঠিন থেকে কঠিনতর ভাবে ধাপে ধাপে সাজানো ছিল। মানে কি একটা স্কেল কেমন হয়?
1 2 3 4 5 6 করে এরকম লেভেল বাড়তে থাকে। সেরকমই বিনের যে বুদ্ধি পরিমাপক স্কেলটা ছিল সেখানটাও নিচের দিকে সহজ কোশ্চেন, তারপরে তার থেকে কঠিন, তারপরে তার থেকে কঠিন, আরও কঠিন, আরও কঠিন, আরও কঠিন থেকে এরকম করে বাড়তে থাকতো। এবার যে নিচের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারছে তার বুদ্ধি কম, যে তার থেকে ওপরে কোশ্চেনগুলো করতে পারছে তার বুদ্ধি একটু বেশি, তার থেকে আরও ওপরে গেলে আরও বেশি, এরকম করে পরিমাপ করা হতো। কি ধরনের কোশ্চেন সেখানে ছিল? শিশুদের বিভিন্ন বস্তুর নাম জিজ্ঞাসা করা, বিভিন্ন বিষয় সম্বন্ধে নির্ধারণ করা, বিষয়ের মধ্যে সম্বন্ধ নির্ধারণ করা, বস্তুর পারস্পরিক তুলনা করা, শিশুকে বিভিন্ন বস্তুর নাম জিজ্ঞাসা করা হতো, বিভিন্ন বিষয়ের মধ্যে সম্বন্ধ নির্ধারণ করা, দুটো জিনিস দেওয়া হলো, বললো এর মধ্যে কী কী সম্পর্ক, কী কী মিল আছে বলো দেখি, বা কী কী অমিল আছে বলো দেখি। কোনো কিছু দেখে নকল করা, কোনো একটা কিছু করা হলো তারপর বলা হলো এটাকে নকল করো। কোনো কিছু শুনে পুনরায় বলা, বিচার করা, ভুল বা অসঙ্গতি নির্ণয় করা, এই ধরনের কোয়েশ্চেন বিনে সিমো অভিক্ষার মধ্যে ছিল। 1908 খ্রিস্টাব্দে বিনে ও সিমো অভিক্ষাটিতে সংশোধন করেন। তো 1908 খ্রিস্টাব্দে বিনে আর সিমো কী করলেন, অভিক্ষাটিতে সংশোধন করলেন। 1904 তার উপর দায়িত্ব দেওয়া হলো বিনের ওপরে। 1905 খ্রিস্টাব্দে তিনি একটা স্কেল বানালেন, তিনি আর তার সহকর্মী সিমো, অ্যালফ্রেড বিনে আর থিওডর সিমো দুজনে মিলে একটা স্কেল বানালেন। 1908 খ্রিস্টাব্দে সেই স্কেলের এবার সংশোধনও হয়ে গেল। কী কী সংশোধন করা হয়েছিল? প্রশ্নগুলির পরিবর্তন ও সংশোধন করেন, প্রশ্নগুলিকে চেঞ্জ করেছিল। শিশুদের বয়স অনুযায়ী প্রশ্নগুলিকে বিভিন্ন শ্রেণীতে সীমাবদ্ধ করেন। প্রথমে একটা স্কেল বানিয়েছিল যে স্কেলটাতে শুধুমাত্র পরপর কোয়েশ্চেনগুলোই সাজানো ছিল। সহজ কোশ্চেন, তার থেকে কঠিন, তার থেকে কঠিন কোশ্চেন, তার থেকে কঠিন কোশ্চেন, তার থেকে কঠিন কোশ্চেন, অনেক কঠিন কোশ্চেন, সব থেকে ওপরে খুব কঠিন কোশ্চেন, এরকম করে কোশ্চেনগুলো সাজানো ছিল। এবার কি করলো, যে স্কেলগুলোতে যে কোশ্চেনগুলো ছিল নতুন করে কিছু কোশ্চেনও বানালো বা কোশ্চেনগুলোকে পরিবর্তন করলো, আর সেই কোশ্চেনগুলোকে শ্রেণীবদ্ধ করলো। 3 বছরের জন্য একটা কোশ্চেন, এই কটা কোশ্চেন, 4 বছরের জন্য এই কটা কোশ্চেন, 5 বছরের জন্য এই কটা কোশ্চেন, 6 বছরের জন্য এই কটা কোশ্চেন, এরকম করে 3 বছর থেকে শুরু করে 15 বছর পর্যন্ত কোয়েশ্চেন তৈরি করা হলো। ঠিক আছে, প্রত্যেক বয়সের জন্য আলাদা আলাদা প্রশ্নের সেকশন তৈরি করা হলো। স্কেলে শুরু হয় 3 বছর বয়স থেকে, তারপর 4 বছর, 5 বছর, এইভাবে 15 বছর পর্যন্ত শেষ হয়। মানে 3 বছর থেকে 15 বছর পর্যন্ত শিশুদের বুদ্ধির পরিমাপ করা যেত। বিনের বুদ্ধি অভিক্ষা সবথেকে উল্লেখযোগ্য বিষয় ছিল এটিতে মানসিক বয়স, মেন্টাল এজের ব্যবহার। মেন্টাল এজ মানে কি, মনের বয়স। আমাদের একটা প্রকৃত বয়স আছে বা ক্রোনোলজিক্যাল এজ আছে, কোনটাকে বলে এটা, একজন মানুষ জন্মালো, জন্মানোর পর থেকে যেরকম বছর এগোতে থাকবে আর সেটা হবে তার প্রকৃত বয়স। কেউ 2000 সালে জন্মেছে আর এখন 2024, এই 2025, তাহলে তার বয়স হবে 25 বছর। কিন্তু তার মানসিক বয়স তার প্রকৃত বয়সের থেকে আলাদা হতে পারে। একটা পড়ে পড়া ছেলে, তার যে মানসিক বয়স সেটা হয়তো 10-এ পড়া একটা ছেলের সমান হতে পারে সে 4-এ পড়া জিনিসপত্রকে খুব সহজে শিখে যাচ্ছে, 5-এ পড়া জিনিসপত্র শিখে যাচ্ছে, 8-এ পড়ার যেসব জিনিসপত্র সেগুলো শিখে যাচ্ছে, 9-এর জিনিসপত্র যেগুলো সেগুলো শিখে যাচ্ছে, 10-এর যেগুলো পড়ার জিনিসপত্র সেগুলো শিখে যাচ্ছে। তাহলে তার মানসিক বয়স যেহেতু 10-এ পড়া একটা বাচ্চার সমান, সেহেতু সে ওই জিনিসগুলোকে খুব সহজে শিখতে পারে। তার মানে তার মানসিক বয়স 10-এ পড়া একটা বাচ্চার সমান হয়ে গেল। তো মানসিক এজকে কীভাবে নির্ণয় করা হতো সেটা সম্পর্কে আমরা পড়ব। বিনে অভিক্ষার শিশুদের বয়স অনুযায়ী বিভিন্ন প্রশ্নের সেকশন ছিল। ওকে, সেটা আমরা একটু আগে পড়লাম যে বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন প্রশ্নের সেকশন তৈরি করা হয়েছিল। কোনো ছেলে বা মেয়ে যদি নির্ধারিত বয়সের উপযোগী প্রশ্নের শতকরা 50-টির অধিক উত্তর ঠিক দিতে পারত, তাহলে তার প্রকৃত বয়স যাই হোক না কেন তার মানসিক বয়স ওই বছরকেই ধরা হতো। মানে কি, যে ধরো 6 বছরের একটি ছেলে যদি 8 বছরের
ছেলের উপযোগী প্রশ্নের শতকরা 50টির অধিক উত্তর ঠিক দিতে পারে, তাহলে তার প্রকৃত বয়স 6 হলেও তার মানসিক বয়স 8 ধরা হবে। অর্থাৎ 8 বছরের বয়সীর সমান সে বুদ্ধিমান। মানে কি, যে একটা 6 বছরের ছেলে, তার জন্য একটা সেকশানের কোয়েশ্চেন আছে, 3 থেকে শুরু করে 15 পর্যন্ত বয়সের জন্য কোয়েশ্চেন আছে প্রত্যেকটা সেকশানে। ধরো 3 বছরের জন্য 5টা কোয়েশ্চেন, 4 বছরের জন্য 5টা কোয়েশ্চেন, 6 বছরের জন্য 5টা কোয়েশ্চেন, এরকম করে আছে। তো 6 বছর বয়সী একটা ছেলের যদি 8 বছর বয়সী একটা ছেলের কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারে, আর তাও পুরোটা করতে হবে না, 50%-এর বেশি করতে হবে, যদি 50%-এর বেশি কোয়েশ্চেন সলভ করতে পারে, তাহলে তার প্রকৃত বয়স 6 হলেও তার মানসিক বয়সকে 8 ধরা হবে। ওকে। 1911 খ্রিস্টাব্দে বিনে ও সিমো অপেক্ষাগুলিকে পুনরায় সংশোধন ও উন্নতি সাধন করেন। 1904 খ্রিস্টাব্দে দায়িত্ব দেওয়া হয়েছিল বিনের ওপরে। 1905 খ্রিস্টাব্দে বিনে আর সিমো একটা অভিজ্ঞা বানিয়েছিল। 1908 খ্রিস্টাব্দে সংশোধন করা হয়েছিল। 1911 খ্রিস্টাব্দে আবার সংশোধন করা হলো। ওকে, এটাই আবার এখানটা একবার আমি লিখেছি, দেখে নাও। 1905 খ্রিস্টাব্দে প্রথম বুদ্ধির অভিজ্ঞা তৈরি করেন বিনে আর সিমো। 1908 খ্রিস্টাব্দে সংশোধন করেন। 1911 খ্রিস্টাব্দে আবার দ্বিতীয়বার সংশোধন করেন। আর 1916 খ্রিস্টাব্দে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারম্যান এই অভিজ্ঞাটিকে আবার সংশোধন করেন, আর এটির নাম হলো স্ট্যানফোর্ড বিনে স্কেল। তো 1916 খ্রিস্টাব্দে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন একজন টারম্যান, তিনিও একজন মনোবিদ ছিলেন। তিনি অভিজ্ঞাটিকে, মানে বিনের যে তৈরি অভিজ্ঞা, সেটিকে দেখলেন, দেখে কিছু চেঞ্জেস করলেন, আর সেটার নাম হলো স্ট্যানফোর্ড বিনে স্কেল। এবার এটার কিছু বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য যে এখানে প্রথম বুদ্ধাঙ্ক এর ধারণা পাওয়া যায়। বুদ্ধাঙ্ক মানে কি, যেটাকে আইকিউ বলা হয়, ঠিক আছে। বুদ্ধাঙ্ক হলো মানসিক বয়স, একজনের মানসিক বয়স বা মেন্টাল এজ বাই প্রকৃত বয়স বা ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, একজন ব্যক্তির বুদ্ধাঙ্ক মানে বুদ্ধির পরিমাণ। মানসিক বয়স যেরকম বিনের টেস্টগুলো ছিল সেই অনুযায়ী বার করতে পারবো। প্রকৃত বয়স আমরা জানি, সে যবে জন্মেছে সেই অনুযায়ী আমরা হিসাব করে নিতে পারবো। ওটা দিয়ে ভাগ করে আর 100 দিয়ে গুণ করে দেবো, দিলেই একজন ব্যক্তির বুদ্ধাঙ্ক পাওয়া যাবে। এটাই হলো তার বুদ্ধির পরিমাণ। 1937 খ্রিস্টাব্দে টারম্যানের সহকারী মেরিলের সহযোগিতায় এই অভিজ্ঞাটি আরও একটি পরিবর্তিত সংস্করণ বের হয়, যেটার নাম ছিল টারম্যান মেরিল স্কেল। তো 1937 খ্রিস্টাব্দে টারম্যানের সহকারী মেরিল, যিনিও একজন সাইকোলজিস্ট বা মনোবিদ ছিলেন, তিনিও তার সহযোগিতায় এই অভিজ্ঞাটিকে আবার সংস্করণ করা হয়, আর নাম হয় টারম্যান মেরিল স্কেল। তো টারম্যান মেরিল স্কেলের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা এবার পড়ব। 2টি সমান্তরাল স্বয়ংসম্পূর্ণ অভিজ্ঞা তৈরি করেন, এম ফর্ম আর এল ফর্ম। মানে একটাই অভিজ্ঞা, যে অভিজ্ঞার দুখানা ফর্ম তৈরি করা হলো, মানে দুটো একই ধরনের দুখানা ফর্ম। সেখানটায় কোয়েশ্চেন একই রকম হবে, একই কাঠিন্যের হবে। তাতে কী লাভ হবে? সাধারণত লাভ কি হয়, যখন একটা ফর্ম বা অভিজ্ঞা তৈরি করা হলো, এবার অভিজ্ঞা যে অ্যাকচুয়ালি ঠিকঠাক পরিমাপ করতে পারছে সেটা আমি বুঝবো কী করে। তাই জন্য কী করা হয়, সেইটার সেম ধরনের সেম কাঠিন্যের আর একটা ফর্ম তৈরি করা হয় বা একটা অভিজ্ঞা তৈরি করা হয়। এবার দুটো অভিজ্ঞা, একই ব্যক্তি দিয়ে দুটো অভিজ্ঞাকে টেস্ট করানো হলো। দেখা গেল যে প্রথম যে অভিজ্ঞা যদি যে বুদ্ধাঙ্ক বা বুদ্ধির পরিমাণ বেরোলো, আর দ্বিতীয় অভিজ্ঞা যদি সমান বুদ্ধির পরিমাণ বের হয়, তার মানে দুটো ফর্ম ঠিকঠাক কাজ করছে, মানে একই কাজ আসছে। প্রত্যেকটি অভিজ্ঞাতে 129টি প্রশ্ন আছে। অভিজ্ঞাগুলি মানে এম ফর্মেও 129টি কোশ্চেন আছে, আর এল ফর্মেও 129টি কোশ্চেন আছে। অভিজ্ঞাগুলি 2 বছর থেকে শুরু করে উন্নত 3 এর শেষ হয়েছে। 2 থেকে 5 বছর পর্যন্ত বয়স্কদের জন্য প্রতি 6 মাস অন্তর প্রশ্ন গঠন করা হয়েছে। 6 থেকে 14 বছর বয়স্ক
পর্যন্ত বয়সগোষ্ঠীর জন্য 1 বছর অন্তর প্রশ্ন গঠন করা হয়েছে। আর এছাড়াও প্রাপ্তবয়স্কদের জন্য প্রাপ্তবয়স্ক, উন্নত বয়স্ক 1, উন্নত বয়স্ক 2, উন্নত বয়স্ক 3 নামে 4টি বয়সগোষ্ঠীর জন্য প্রশ্ন রাখা হয়েছে। আমি জিনিসটাকে বোঝাচ্ছি, ঠিক করে বোঝো। ওকে, এই জিনিসটাকে ভালো করে বোঝো, তাহলে পুরোটা বুঝতে পারো। এখানটা কি করা হয়েছিল, 1937 খ্রিস্টাব্দে টারম্যান মেরিলের সংস্করণের প্রশ্নাবলী কেমন ছিল সেটাকে দেখানো হয়েছে। প্রথম কি বলছে, বয়সগোষ্ঠী। তারপরে আছে কি, প্রশ্ন সংখ্যার প্রতি গোষ্ঠীতে কটা করে প্রশ্ন সংখ্যা ছিল, আর মোট প্রশ্ন সংখ্যা। তো প্রথমে বলছে যে 2 থেকে 5 বছর পর্যন্ত প্রত্যেকটা 6 মাস অন্তর প্রশ্ন সেট গঠন করা হয়েছিল। তার মানে 2 বছরের জন্য প্রশ্ন সেট গঠন করা হলো। তারপর 6 মাস পরে আবার, মানে 2.5 বছরে আবার একটা সেট গঠন করা হয়েছে। তারপর 3 বছরে, 6 মাস পরে 3 বছর একটা প্রশ্ন সেট। তারপরে 3.5 বছর আবার একটা প্রশ্ন সেট। আবার 6 মাস পরে 4 বছর একটা প্রশ্ন সেট। আবার 6 মাস পরে 4.5 বছর একটা প্রশ্ন সেট। এরকম করে 5 বছর পর্যন্ত শেষ। ওকে, তার মানে 5 বছর পর্যন্ত প্রত্যেক 6 মাস অন্তর তৈরি করলো। আর 6 থেকে 14 পর্যন্ত বলেছিল যে একটি, মানে বছরে একটা করে প্রশ্ন সেট গঠন করা হয়েছিল। তার মানে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 পর্যন্ত কি হলো, একটা একটা করে প্রশ্ন সেট তৈরি হলো। ওকে, এবার এই প্রত্যেকটা 2 থেকে 14 বছর পর্যন্ত যে কটা প্রশ্ন সেট, তার মধ্যে প্রত্যেকটাতে 6টা করে প্রশ্ন ছিল। ওকে, মানে টোটাল করলে কত হচ্ছে, 96টা। তারপর ছিল স্বাভাবিক প্রাপ্তবয়স্ক, 14 বছরের পরে যারা ছিল তাদেরকে স্বাভাবিক প্রাপ্তবয়স্ক বলা হচ্ছে। স্বাভাবিক প্রাপ্তবয়স্কদের জন্য একটা সেট ছিল, তাতে 8টা প্রশ্ন ছিল। তারপরে উন্নত বয়স্ক 1, উন্নত বয়স্ক 2, উন্নত বয়স্ক 3-এর জন্য প্রশ্ন সেট গঠন করা হয়েছিল, 3টে প্রশ্ন সেট। তো এখানের প্রত্যেকটা সেটে 6টা করে প্রশ্ন ছিল, মানে টোটাল 18টা। আর 2 থেকে 5 বছর পর্যন্ত প্রত্যেকটা সেটে একটা করে বিকল্প প্রশ্ন রাখা হয়েছিল। তো মোট 7খানা প্রশ্ন, তো টোটাল করলে 129টা। ঠিক আছে, এই জায়গাটা স্কোরিংটাকে বোঝানো হয়েছে যে 2 থেকে 5 বছর পর্যন্ত প্রতিটি প্রশ্নের জন্য 1 মাস করে দেওয়া হতো। মানে কেউ যদি একটা প্রশ্ন ঠিক করতো 2 থেকে 5 বছরের মধ্যে, কেউ 2 বছরের কোশ্চেন সেট সলভ করছে, 2 বছরে আছে কটা কোশ্চেন, 6টা কোশ্চেন। তো যদি কেউ একটা কোশ্চেন ঠিক লেখে, তার মানে সে পাবে 1 মাস। 2টো হলে 2 মাস, 3টে হলে 3 মাস। এরম করে যদি সে 6খানা কোশ্চেনে ঠিক অ্যান্সার দেয়, তাহলে সে তার বয়স 2 বছরের হিসাবে 6 মাস হলো। ঠিক আছে, এবার তারপর 2.5 বছরের কোশ্চেনটাকে সে সলভ করবে। আবার 2.5 বছরে সে যদি 6টা সলভ করতে পারে, তার মানে 6 মাস, তার মানে 2 বছরে কোটা কমপ্লিট। এবার 3 বছরে সেটা ধরবে। ঠিক আছে, আর 6 থেকে 14 বছর পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মাস করে স্কোর দেওয়া হতো। 8টা প্রশ্ন ছিল, 2 মাস করে একটাতে স্কোর দেওয়া হতো। প্রাপ্তবয়স্ক যেটা ছিল সেটার জন্য 2 মাস করে, আর উন্নত বয়স্ক 1-এর জন্য 4 মাস, উন্নত বয়স্ক 2-এর জন্য 5 মাস, উন্নত বয়স্ক 3-এর জন্য 6 মাস করে স্কোর দেওয়া হতো। চলো তাহলে আজকের জন্য এইটুকু।